এন্ড আমরা আজকে শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, তো ফেসবুক আমরা শেষ করে ফেলছি, বাট ফেসবুকের একটা অংশ আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এটা আলাদা একটা প্ল্যাটফর্ম হলেও এটা আসলে ফেসবুকের সাথে মার্জ হয়েই কাজ করে, এরকম একটা প্ল্যাটফর্ম। এটা একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক যেরকম একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া, বাট এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। আমরা আজকে হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করতে হবে সেটা দেখব। তো প্রত্যেকটা টপিক শুরু করার আগে আমি একটা কমন কথা বলে নেই, আমরা এখানেও বলবো। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে যখন ডিজিটাল মার্কেটিং করি, তখন আমাদের মূল উদ্দেশ্য কি? একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা আসলে ট্রাফিক চাই। ঠিক আছে? ফেসবুকে যে আমরা কাজ করতাম, ফেসবুকটা অনেক বড়, ফেসবুকটা অনেক কাজে আসে। তো এখানে চাইলে আমি কমার্স বিজনেসও করতে পারি, সেটার জন্য আমার ট্রাফিক ড্রাইভ করানোর দরকার নেই, আমি আমার পেজে নিয়ে আসলেই আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি বড় পরিসরে চিন্তা করেন, আপনি একটা কমার্স ব্যবসার কথা যদি চিন্তা করেন, আপনার ওয়েবসাইটে কিন্তু নিতে হবেই, কারণ আপনার ওয়েবসাইট আছে, আপনি আলটিমেটলি ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেল জেনারেট করতেছেন। আচ্ছা, তো ইনস্টাগ্রাম সম্বন্ধে আসলে শুরু করার আগে কিছু কথা বলে নেই। ইনস্টাগ্রামকে এখন পর্যন্ত বলা হয় হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে? এইটা যখন আর কি এর যাত্রা শুরু করার ঠিক 2 বছরের মাথাতেই হচ্ছে ফেসবুক একে কিনে নিতে বাধ্য হয়। তাহলে বুঝতেই পারতেছেন যে এটার পপুলারিটিস কেমন। ঠিক আছে? এটা মানে ইয়াং জেনারেশনের লোকজনের কাছে এটা খুবই পপুলার। বাংলাদেশেও এটার পপুলারিটি ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আহ, যদিও ফেসবুকের তুলনায় এটা ট্রাফিক সোর্স অত বেশি হবে না, তবে একেবারে কমও না। এখানে আমরা যথেষ্ট ভালো অ্যামাউন্টের ট্রাফিক আমরা এখান থেকে জেনারেট করতে পারি। ঠিক আছে, যেটা পরবর্তীতে আমার কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি কাজে লাগাইতে পারবো, আর আমার কোনো ওয়েবসাইট, কমার্স ওয়েবসাইটের জন্য বা আমার কোনো কর্পোরেট কোম্পানির জন্য আমি চাইলে কাজে লাগাইতে পারবো সেই ট্রাফিক গুলোকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকের সাথে এটার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যে ফেসবুকে আমরা চাইলে যে কোনো টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও মানে সবগুলো নিয়েই আমরা কাজ করতে পারতেছি, তাই না? যে কোনো ধরনের পোস্ট আমরা ফেসবুকে করতে পারি, বাট ইনস্টাগ্রাম হচ্ছে মূলত একটা ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে মূলত আমরা ইমেজ শেয়ার করে থাকি, অ্যান্ড এটা হচ্ছে একটা মোবাইল ফার্স্ট মানে মোবাইল ফার্স্ট প্ল্যাটফর্ম। মোবাইল ফার্স্ট বলতে আমরা বুঝি হচ্ছে যে যেই ডিভাইস গুলো হচ্ছে মোবাইল কেন্দ্রিক, মানে হচ্ছে মোবাইলে ভালোভাবে ইউজ করা যায়। এই জন্য হচ্ছে মানে ইনস্টাগ্রামের পপুলারিটিটা কিন্তু একটু বেশি, কারণ হচ্ছে এটা মোবাইল দিয়ে আমরা খুব ভালোভাবে অপারেট করতে পারি। অ্যান্ড এটা যাত্রা শুরুই করেছিল হচ্ছে শুধুমাত্র ওদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা উপরে তারা বেশি ফোকাস করেছিল, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আইওএস অ্যাপ্লিকেশন এগুলোর উপরে। ঠিক আছে? কারণ এরা মোবাইলের ট্রাফিক গুলোকে বেশি চাইছিল। ঠিক আছে? আর আরো একটা বিষয় বলে রাখি যে এটার জনপ্রিয়তার আরেকটা বড় রিজন হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম এন্ড শর্ট ভিডিও এখানে আপলোড করা যায়, তো এজন্য এই প্ল্যাটফর্মের কন্টেন্ট গুলো হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে? দেখতে যেটা সুন্দর সেটা আমাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো ফেসবুকে দেখা যায় যে অনেকে একটা গরুর রচনাও লিখে দিতে পারে। ঠিক আছে? সেটা পড়তে নিশ্চয়ই সবার ভালো লাগবে না, বা আসলে পড়তে কারোরই ভালো লাগে না, দেখতে ভালো লাগে। সো এই জন্য হচ্ছে ইনস্টাগ্রামের পপুলারিটিটা অনেক বেশি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা পার্থক্যর কথা বলে দেই। ফেসবুকে যেরকম আমরা একটা প্রোফাইল পাই, প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, এখানে কিন্তু আমরা কোনো পেজ ক্রিয়েট করতে পারবো না। এখানে আমাদের শুধুমাত্র একটা প্রোফাইল থাকবে। ঠিক আছে? এখানে আমরা কোনো আহ, মানে ফেসবুকের মতন পেজ ক্রিয়েট করতে পারি না। তো ব্যবসার উদ্দেশ্যে আসলে তখন হচ্ছে আমাদের ওই ব্যবসার জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি যতগুলো ব্যবসার জন্য ইনস্টাগ্রাম ইউজ করতে চাবো, প্রত্যেকটা ব্যবসার জন্য আমার আলাদা আলাদা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকা বাধ্যতামূলক। ঠিক আছে? এবং এই প্রোফাইল গুলোতে আমরা ফেসবুকের মতন ফ্রেন্ড বানাতে পারি না। মানে আপনি একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সে অ্যাকসেপ্ট করলো, দ্যাট মিনস সেও আপনার ফ্রেন্ড, আপনিও তার ফ্রেন্ড। এরকম ইনস্টাগ্রামের জন্য হয় না। ইনস্টাগ্রামে হচ্ছে ফলোইং এন্ড ফলোয়ার দুইটা অপশন আমরা পাই। মানে হচ্ছে আমরা যাদেরকে ফলো করে রাখছি তারা হচ্ছে আমার ফলোইং লিস্টে থাকবে,
এন্ড যারা আমাকে ফলো করে রাখছে তারা হচ্ছে ফলোয়ার লিস্টে থাকবে। সো আমি যাদেরকে ফলো করে রাখছি আমার নিউজ ফিডে, আমি তাদের পোস্ট গুলো দেখতে পাবো। আবার আমাকে যারা ফলো করে রাখছে তারা আমার পোস্ট গুলো তাদের নিউজ ফিডে দেখতে পাবে। এই বিষয়গুলো ক্লিয়ার। ইনস্টাগ্রামকে আরেকটা নামেও আখ্যায়িত করা যায়, এটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস বলা হয় একে। ইনফ্লুয়েন্সার বলা হয় কেন? ইনফ্লুয়েন্সার মার্কেট বলা হয় কারণ হচ্ছে যে এইখানে মূলত আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন। অ্যান্ড আপনাকে যখন মানে মাস পিপল ফলো করতেছে তখন আপনি একজন ইনফ্লুয়েন্সার হবেন। আপনাকে ফলো মানুষ তখনই করবে যখন আপনার পোস্ট। তো বিষয়টা এটাই যে এখানে এই মার্কেট প্লেসটায় যদি আমরা ইনফ্লুয়েন্সার হতে চাই, আমরা জাস্ট যে কোনো একটা বিষয়ের উপরে আমরা এক্সপার্ট, এটা প্রুফ করতে হবে। সো প্রুফ করার জন্য কি করতে হবে, যে যেই বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি বা যেই বিষয়ের উপরে আমি আসলে কিছু ফলোয়ার জেনারেট করতে চাচ্ছি, সেই বিষয়টায় আমি যে এক্সপার্ট এটা বুঝাইতে হবে। তো বোঝানোর জন্য আমি কিছু ভালো ভালো কোয়ালিটি পোস্ট করতে পারি ওই বিষয়টার উপরে। তখন আমাকে আমার প্রোফাইলটা যারাই দেখবে তারা যখন দেখবে যে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট টপিকের উপরে আমি 100 200 300 পোস্ট করে রাখছি, তার মানে কি? তার মানে হচ্ছে যে এই বিষয়টার উপরে আমি খুবই এক্সপার্ট, না হলে আমি এত পোস্ট করতে পারতাম না, তাই না? সো জি তখন ভাইয়া। তখন আমাকে তারা আহ, একজন ইনফ্লুয়েন্সার হিসেবে ভাবা শুরু করবে বা আমাকে ফলো করা শুরু করবে। এন্ড যত বেশি মানুষ আমাকে ফলো করবে আমি তত বড় ইনফ্লুয়েন্সার হতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা শুধু আমার একার কথা না, এটা কিন্তু আপনাদের জন্য আমি বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা বিষয় বলে রাখি। আমরা এখানে দুই ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে আমরা এখানে প্রমোট করতে পারি। ঠিক আছে, মানে ধরেন সাপোজ দারাজ.কম এর জন্য আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বিজনেস অ্যাকাউন্ট। এন্ড সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তার ব্যবসাকে আপনি প্রমোট করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও আপনি চাইলে আপনার কন্টেন্ট গুলোকে প্রমোট করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে যে ধরেন আপনি ঘোরাফেরা পছন্দ করেন, সো আপনি যে জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই জায়গাগুলোর ছবি আপনি তুলে দিচ্ছেন, সেটার একটা ক্যাপশন ডেসক্রিপশন এগুলা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সেই জায়গাটার এরকম ভাবে আপনি যত জায়গায় ঘুরতেছেন প্রত্যেকটা জায়গার ছবিগুলো এখানে পোস্ট করতেছেন, মানুষ দেখতেছে। এন্ড যখন সে দেখে তার ভালো লাগতেছে তখন হচ্ছে আপনাকে ফলো করে রাখতেছে। সো এই টাইপের কন্টেন্ট গুলোকে আপনি চাইলে প্রমোট করতে পারবেন। আবার চাইলে আপনি কোনো ব্র্যান্ডের প্রোডাক্টকেও আপনি এখানে প্রমোট করতে পারবেন। ঠিক আছে, আহ, এখন কথা হচ্ছে যে যদি আপনি কোনো ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন তখন আপনি এখানে অবশ্যই অবশ্যই পেইড প্রমোশনটা আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, কারণ ফ্রি প্রমোশনে আপনি এখানে কোনো খুব একটা ভালো রেসপন্স আপনি পাবেন না। কেন পাবেন না এটাও আপনারা অলরেডি জানেন। ফেসবুক মার্কেটিং এর সময় আমি বলেছিলাম যে একটা ব্র্যান্ডের পোস্ট গুলো আসলে এতটা অ্যাট্রাকটিভ আমরা কখনোই করতে পারি না যেটা মানুষের খুব বেশি মাত্রায় মনে ধরে। হ্যাঁ, হয়তোবা ছবিটা দেখে আমার ভালো লাগছে, কিন্তু যখন আমি একটা প্রোডাক্ট সেলিং এর আশায় এখানে আসছি, দ্যাট মিনস হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু সবার এই মুহূর্তে নাও লাগতে পারে, আমার ফলোয়ারদের এখন এই মুহূর্তে নাও লাগতে পারে। সো আমি পেইড প্রমোশন যখন করব তখন আমি জানি যে এই প্রোডাক্টটা পোস্টটা যার যার সামনে যাচ্ছে তার এখন এই মুহূর্তে সে এটা সার্চ করতেছে দেখেই কিন্তু তার সামনে আমার পোস্টটা যাচ্ছে। দ্যাট মিনস আমি সেল জেনারেট করতে চাইলে বা ব্র্যান্ড প্রমোশন করতে চাইলে আমি কিন্তু অবশ্যই অবশ্যই পেইড প্রমোশনের দিকে বেশি যাব। ঠিক আছে, আর যদি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হই, আমি যদি কোনো একটা শর্ট ভিডিও বা কোনো একটা জায়গায় ঘুরতে গেছি বা কিছু একটা করছি, সেটা সম্বন্ধে আমি একটা ইমেজ ক্রিয়েট করে আমি সেটা আপলোড করে দিছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য পেইড প্রমোশনটা ভালো কাজে দিবে না, কারণ ওইটায় পেইড প্রমোশন করে আমার ওইখান থেকে আসলে আলটিমেটলি রেভিনিউ জেনারেট হচ্ছে না, তাই না? সো এই জন্য হচ্ছে তখন আমাদেরকে অর্গানিক প্রমোশনের দিকে যেতে হয়। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, ভাইয়া। বুঝতে পারছি। এই ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা প্র্যাকটিক্যালি কাজে চলে যাব। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি কাজে চলে যাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে instagram.com-এ। অ্যান্ড এখানে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তার জন্য আমার একটা ইমেল আইডি প্রয়োজন। আমার সব ইমেল আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে।
So আমি এখন একটা ডিসপোজেবল মেইল নিচ্ছি, যেটা ওয়ান টাইম ইউজ, এরকম একটা মেইল। ভাইয়া এই ইমেল গুলো দিয়ে তো ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে না? সব সময় যায় না ভাই, আচ্ছা। পরে মনে রিকভারি করা যাবে না ভাইয়া? পরে রিকভার করতে পারবেন না, কারণ এই মেইলটা হচ্ছে এক ওয়ান টাইম ইউজ, এটা বারবার ভাইয়া আপনি ইউজ করতে পারবেন না। ইমেল আইডি যেকোনো একটা ইয়েহো বা ইয়েহো ইউজ করলে তো সমস্যা নাই, তাই না? যেকোনো একটা করলে তো। হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এখানে আমরা সাইন আপে ক্লিক করে এখানে দেখেন আমরা আমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিব, ফুল নেম দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। এখন ইমেল আইডিতে তো আমরা আমাদের এই ইমেল আইডিটা দিচ্ছি, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ফুল নেমের জায়গাতে আমরা কি দিব? এখানে সবাই একটা ভুল করেন যে যখন আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন আমরা আমাদের নিজেদের নাম যেটা সেটাই দিব, কিন্তু আমি এখানে ব্যবসা করতে আসছি বা আমি কন্টেন্ট ক্রিয়েট করতে আসছি, দ্যাট মিনস হচ্ছে আমার একটা মানে কোনো একটা বিজনেসের নাম আমাকে এখানে দিতে হবে, বা কোনো আহ, যদি আমি কন্টেন্ট ক্রিয়েটরও হই তাহলে হচ্ছে আমি আমার টপিকের নাম অনুযায়ী আমি একটা নাম আগে জেনারেট করে তারপরে হচ্ছে আমি কাজটা করব। ওকে, ওকে ভাই। ভাই আচ্ছা, তো তাহলে চলেন আমরা নেমলিক্সে চলে যাই। ইনস্টাগ্রামের জন্য কিছু ভালো নিশ যদি আপনি খুঁজতে চান তাহলে হচ্ছে আপনি বেস্ট নিশেস ফর ইনস্টাগ্রাম এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো নিশ আছে যেগুলো হচ্ছে খুব প্রফিটেবল নিশ বা যেগুলো হচ্ছে ইনস্টাগ্রামে ভালো চলে। আমি ধরেন সাপোজ আমি ফুড নিচ্ছি, ফুড টপিকের উপরে কাজ করব, ধরেন আমি কিছু রেসিপি দিব, ঠিক আছে? তো আমি ফুড টপিকের উপরে একটা নাম সিলেক্ট করব। নেম লিস্টটা কি এর আগে আপনারা দেখেছিলেন? জি না। না ভাইয়া নেম লিস্টটা দেখেন, নেম লিস্টে এখানে এসে আপনি আগে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন বা টপিক নেম দিয়ে দিবেন, জেনারেটে ক্লিক করবেন, এখানে হচ্ছে র্যান্ডমনেসের এখানে হাই রাখবো আমরা, এন্ড দেন নেক্সটে যাব, এখানে হচ্ছে নেম স্টাইলটা হবে হচ্ছে ব্র্যান্ডেবল, এন্ড জেনারেটে ক্লিক করলাম। এখন আমি এখানে কিছু নাম আমরা জেনারেট করে নিতে পারবো যেগুলো হচ্ছে আমি একটা ব্র্যান্ড হিসেবে কাজে লাগাতে পারবো আর কি, ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো নাম আমাকে সাজেস্ট করতেছে। এই নামটা ভালো, মিটার। ভাই এগুলো একই নাম যদি হয় সমস্যা হবে না পরে? এখান থেকে আমাদেরকে হচ্ছে একটা আনকমন নেম বাছাই করে নিতে হবে, ঠিক আছে, যেটা একটু আনকমন। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মিটার। তো এই নামটা ইনস্টাগ্রামে আছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে সার্চ করব মিটার, এটা লিখে। তো এটা লিখে সার্চ করার পরে দেখেন এই নামটা নিচ্ছে না, এখানে ক্রস আসছে, দেখেন এই নামটা নিয়ে নিছে, ঠিক আছে? তো ধরেন এই নামটাই আমি এখন নাম হিসেবে ব্যবহার করতেছি, ঠিক আছে? নাম হিসেবে এটা ব্যবহার করলাম, এন্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। যেহেতু আমি এখানে বলেছিলাম যে আমরা কিন্তু এখানে ইয়ে করতে পারি না, মানে হচ্ছে যে একটা প্রোফাইলের আন্ডারে ধরেন একটা পেজ ক্রিয়েট করব, এরকম ভাবে হয় না। তো এখানে যে প্রোফাইলটা থাকবে সেটাই হচ্ছে বিজনেসের জন্য আমরা তৈরি করব, তো এখানে বিজনেসের নামই আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা এখানে সাইন আপ করে নিলাম। পাসওয়ার্ড তো যেকোনো একটা দিন যাবে। পাসওয়ার্ড যে কোনো একটা দিবেন, তবে একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। কে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। ওকে, আমি ডিসএগ্রি উইথ ডিসিশন এটা দিব। এরকম সাসপেন্ড দেখলে ভয়ের কোনো কারণ নাই, ডিসএগ্রি করবেন। এন্ড এখানে হচ্ছে আপনার মেইল আইডিটা আরেকবার দিবেন, মেইল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, সেন্ড কোড। ভাইয়া এটা সাসপেন্ড কেন করলো? এরকম করে,
এটা মাঝে মধ্যেই করে ইনস্টাগ্রাম। ভয়ের ভাইয়া, কোনো আমার তো কারণ নেই। আমার তো একটা অ্যাকাউন্ট আছে, ওইটা 30 দিনের জন্য সাসপেন্ড দেখলাম, এরকম সিস্টেম আছে? বুঝি ফাঁকি নাই। দেবে মানে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে আমার, ওটা 30 দিনের জন্য মানে ব্লক লেখা, এটা কি পাওয়া যাবে অ্যাকাউন্ট? 30 দিনের জন্য সাসপেন্ড করে নাই, ওইটা মেবি বলা হয়েছে যে 30 দিনের মধ্যে ওইটা ভেরিফাই করতে হবে বা আপিল করতে হবে। এখানেও আমার যে মেসেজটা আসছিল ওখানে 30 দিনের কথা বলা ছিল। ও আচ্ছা, তাহলে ওইটা জিমেইল রিকভারি করলে হয়ে যাবে না? হুম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারের জায়গায় তো কি দিব? ফোন নাম্বার তো আমার নাই। ফোন নাম্বার অলরেডি মেবি এগুলা ইউজ করা আছে আমার। তারপরেও একবার ট্রাই করে দেখি। ভাই বলছিলাম যে ইমেলের জন্য তো ওয়েবসাইট আছে, এমন নাম্বারের জন্য ওয়েবসাইট নেই? নাম্বারের জন্য কিছু ওয়েবসাইট আছে। তবে সব মানে সব ওয়েবসাইটের নাম্বারগুলো কাজ করে না। তো এখন আসলে ওরকম খোঁজার সময় ছিল না, যার কারণে আমি আমার একটা নাম্বার দিয়ে এখন ইয়ে করলাম আরকি। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড সবকিছু ঠিকঠাকও আছে। তো এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, আমার প্রোফাইলটা এরকম দেখাচ্ছে। এখন এখানে আমার যেটা করতে হবে, আমার একটা লোগো দরকার। সো লোগো বানাই নেই আমরা। লোগো বানানোর জন্য অবশ্যই ফটোশপের উপরে কোনো টুল নাই। তবে আমরা যেহেতু ফটোশপে সবাই কাজ করতে পারবো না, তারা চাইলে ব্র্যান্ড ক্রাউডটা ব্যবহার করতে পারেন। দেখেন এখানে অনেক সুন্দর কিছু লোগো আসবে। সেই লোগোগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এটা কি ভাই, এটা কি ফ্রি টুল ভাই? এটা ফ্রিতে আমরা ব্যবহার করব, বাট এটা ফ্রি না। আমরা কি এর আগে ব্র্যান্ড ক্রাউড দেখেছিলাম? জি না ভাইয়া, দেখি নাই। Yes. আচ্ছা, ব্র্যান্ড ক্রাউড হচ্ছে লোগো জেনারেটরের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আমরা লোগো জেনারেট করতে পারি। ফার্স্টে এসে আপনি আপনার ব্র্যান্ডের নামটা দিবেন, দেন কিওয়ার্ডটা দিবেন। আমি যেরকম ভাবে দিলাম সেরকম দিলে অনেকগুলো ডিজাইন আসবে, সেটার থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরপরে হচ্ছে আপনি ওই লোগোটা এখানে দেখতে পাবেন। তো এখানে লোগোর যে ইয়েগুলো আছে, অংশগুলো আছে, এই অংশগুলোকে আমরা আমাদের মতন করে চাইলে কিছুটা এডিট করে নিতে পারি। তো এডিট করার আসলে তেমন কিছু নাই। এটাকে আমি মাঝ বরাবর জায়গায় আনলাম। অ্যান্ড দেখেন এইখানে এই যে লোগোটা, এই লোগোটাকে আমরা এখান থেকে ডাউনলোড করতে গেলে আমাদের কাছে টাকা চাইবে। তো আমরা তো আর টাকা দিয়ে এই লোগোটা আমরা ডাউনলোড করব না। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই লোগোটাকে মাঝ বরাবর জায়গায় এনে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কালো করে দিব। ঠিক আছে? অ্যান্ড যেহেতু এই লেখাটা কালো, এই লেখাটা কালো রাখবো না। ব্যাকগ্রাউন্ড কালো হলে এটা আমরা সাদা দিয়ে দিলাম। সাদা দিয়ে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা ব্লাক দিয়ে দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমার লোগোটা। ঠিক আছে? এখন এই লোগোটাকে আমি জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে এখান থেকে আমি নিয়ে নিব। ওকে। ভাইয়া এই স্ক্রিনশটটা কিভাবে নেয়? এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমি লাইট শট নামে একটা টুল আছে আমার পিসিতে। লাইট শট ডাউনলোড করে নিবেন আপনাদের পিসিতে, তাহলে হচ্ছে আপনারাও ওই পিআরটি এসসিআর যে বাটন আছে, ওই বাটনের মাধ্যমে স্ক্রিনশটটা নিতে পারবেন। আচ্ছা, তো আমি লোগোটা ডাউনলোড করে নিলাম। লোগোটা ডাউনলোড করার পরে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। হয়তোবা আমরা অন্যান্য কোনো একটা প্ল্যাটফর্মে আমরা হয়তোবা আমাদের একটা ট্রান্সপারেন্ট লোগো লাগবে। তাই না? সো এই ট্রান্সপারেন্ট লোগোর জন্য আমাদেরকে কি করতে হবে? ট্রান্সপারেন্ট লোগো বানাতে হলে মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমি এখানে লিখব হচ্ছে remove.bg। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আমরা যেকোনো ইমেজকে আমরা সেটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে? এখানে গিয়ে আপলোডে ক্লিক করলাম। অ্যান্ড আপলোডে ক্লিক করার পরে আমরা
আমাদের লোগোটা নিয়ে আসবো। দেখেন লোগোটা নিয়ে আসছি এন্ড লোগোটা কিন্তু এখানে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমাদের। সো এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করে নিব। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এই লোগোটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগোটা চলে আসছে, ফরম্যাটে আছে। এখন আমি এখানে আমার যে প্রোফাইলটা আছে এখানে আমি লোগোটা আপলোড করব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে এখন অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করা মানে হচ্ছে একটু সুসজ্জিত করা। ঠিক আছে, মানে আমরা এখন সুসজ্জিত করার জন্য কাজ করতেছি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া ইনবক্সে ওয়েবসাইট লিংক গুলো দেওয়া যাবে যেগুলোতে কাজ করতেছেন আপনারা? এগুলো ভিডিওতেই তো পেয়ে যাবেন। না মানে ক্লাস শেষেই তো একটু প্র্যাকটিস করতাম এজন্য। মানে আরেকটু সহজ হওয়ার জন্য আর কি। জি জি, একটু সহজ হবে। আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। ঠিক আছে, আর তারপরও যদি আপনাদের কোনো কিছু লিংক প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাকে নক দিয়েন, আমি দিয়ে দিব। ওকে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা এখন অপটিমাইজ করব। তো অপটিমাইজ করার জন্য আমরা এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গিয়ে এখানে আমরা আমাদের নাম, ইউজার নেম এগুলো চেঞ্জ করতে পারবো। তবে ইউজার নেম একবার চেঞ্জ করার পরে 14 দিনের ভেতরে আর চেঞ্জ করা যায় না। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল ফটোটা আপডেট দিয়ে দিব। আমি ব্ল্যাকটাই দিয়ে দিচ্ছি আপাতত। তো দিয়ে দিলাম, আমার লোগোটা চলে আসলো। এরপর হচ্ছে নাম, ইউজার নেম এগুলো তো ঠিকঠাকই আছে। এখানে আমাদেরকে বায়ো দিতে হবে এবং ওয়েবসাইটের লিংকটা আমরা দিতে পারবো হচ্ছে যদি আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ঢুকি, তখন আমরা আমাদের এই প্রোফাইল অপশনে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে আমরা ওয়েবসাইটটা দিতে পারবো। ঠিক আছে, বাট পিসি দিয়ে এখন আর দেওয়া যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে বায়োতে আমরা যেটা করি সেটা হচ্ছে বায়োতে আমরা আমাদের এই অ্যাকাউন্ট বা এই প্রোফাইলটা সম্বন্ধে কিছু বলি যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এরকম কিছু দিতে হবে। ঠিক আছে, তবে এই বায়োটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বা এই প্রোফাইল অপটিমাইজেশনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আমরা 150 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। তবে এই 150 ক্যারেক্টারের ভেতরে আমাদেরকে মাস্ট বি 2 বার আমাদের যে টপিক নেম সেই টপিক নেমটা দিতে হবে। মানে আমি যেহেতু ফুড রেসিপি নিয়ে কাজ করি, সো ফুড রেসিপি কথাটা যেন 2 বার আসে এরকম ভাবে কাজটা করতে হবে। তো এখানে আমি দিতে পারি হচ্ছে দেখেন এইখানে এই একটা লাইন লিখলাম, একটা লাইনের ভিতরে কিন্তু আমি একবারে যে ফুড রেসিপি কথাটা নিয়ে আসছি। যেহেতু আমি ফুড রেসিপি নিয়ে কাজ করব, সো আমি ফুড রেসিপিটা নিয়ে আসছি। সো এরকম আমি আরো কিছু লিখে আমি এখানে আরো একবার ফুড রেসিপি কথাটাকে নিয়ে আসার ট্রাই করব। বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে আমরা এটাকে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। এখানে দেখেন প্রোফাইল সেভ লেখাটা আসছে। এখানে আমাদের এখন যেটা করতে হবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা এখন আমাদের এইখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েটর, একটা হচ্ছে বিজনেস। মনে রাখবেন এগুলো হচ্ছে সার্ভের জন্য। আমরা ক্রিয়েটর দিলেও আমরা যেই ফিচার গুলো পাবো, বিজনেস দিলেও আমরা সেম ফিচার গুলোই পাবো। ঠিক আছে, আমি ধরেন ক্রিয়েটর দিলাম এন্ড নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। এখানে আমরা বলবো যে হচ্ছে এখানে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেওয়া মানে হচ্ছে যে আমার যে ক্যাটাগরিটা সেটা আমার প্রোফাইলে শো করবে। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে এখানে আমি আমার ক্যাটাগরিটা সার্চ করব অথবা এখান থেকে সিলেক্ট করে বের করব।
তো আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়েই তো কাজ করতেছি। তো আমি ফুড অ্যান্ড ড্রিঙ্কটা দিয়ে দিলাম। নেক্সট এ ক্লিক করলাম। ডান দিয়ে দিলাম। ওকে। তো আমার এই প্রোফাইলটা তৈরি হয়ে গেল অ্যান্ড এটাকে আমি প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে ফেললাম। এটা এখন প্রফেশনাল অ্যাকাউন্টে আছে। কারণ এখানে দেখেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আছে। যেকোনো সময় চাইলে আমি এটাকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে? সো আমি আমার প্রোফাইলে আবার ফেরত যাই। প্রোফাইলে ফেরত যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার প্রোফাইল। কোনো পোস্ট নাই। মেবি আমার কোনো স্টুডেন্টই আমাকে ফলো করে দিছে অলরেডি। সো এখানে গেলে আমি দেখতে পাবো যে কে আমাকে ফলো করছে। রহমত আলী ফলো করছে। তো এখানে আমার আরো কিছু প্রোফাইল আছে, যেই প্রোফাইল গুলোকে চাইলে আমি ফলো করতে পারি। এগুলো হচ্ছে খুবই বড় বড় প্রোফাইল বা সেলিব্রিটি এই টাইপের প্রোফাইল। এগুলোকে আমরা চাইলে ফলো করতে পারি, নাও করতে পারি। এটা আসলে আমাদের জন্য দরকার নেই। পার্সোনাল প্রোফাইল হলে আমি হয়তোবা র্যান্ডমলি ফলো করতাম। কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমি কাউকে ফলো করতেই চাই তাহলে সেটা যেন আমার ইন্ডাস্ট্রির কেউ হয়। তাহলেই আমি তাকে ফলো করব। অন্যান্য কোনো মানুষকে, সে যত বড় সেলিব্রিটি হোক না কেন, তাকে ফলো করার কোনো দরকার নাই। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা। তো এইখানে আসার পরে এখানে আমাকে আরো কিছু টাস্ক বলতেছে যে আমি চাইলে আমার ফেসবুকের ফ্রেন্ড গুলোকে সার্চ করতে পারি, ফোন নাম্বার এড করতে পারি অথবা ফটো শেয়ার করতে পারি। তো আমরা ফটো শেয়ার করব। এইগুলা অপশনাল, এগুলা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো এখানে দেখেন ক্রিয়েট একটা অপশন আছে। ক্রিয়েট অপশনে গিয়ে আমরা এখানে ফটো শেয়ার করতে পারবো। ঠিক আছে? তো ফটো তো আগে বানাইতে হবে, এরপরে তো আমরা শেয়ার করব। এর আগে তো আমরা শেয়ার করতে পারবো না। তাহলে আসেন আগে ফটো বানাবো। তো এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে হচ্ছে আপনারা ডিরেক্ট কপি পেস্ট কখনো করবেন না। এটা আসলে ভালো না। তবে আমরা এখন আমাদের তো আর কোনো, আমরা তো আসলে ফুড রেসিপি নিয়ে কাজ করতেছি না। তাই না? আমি তো রাঁধুনি না। তাই না? সো তারপরও জাস্ট দেখানোর জন্য যে কিভাবে করে কাজটা, সেটা দেখানোর জন্য হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করছি। আ আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা নিজেরা যে কাজগুলো করতেছেন সেগুলোর ছবি তুলে সেগুলাকে ক্যানভা দিয়ে একটু এডিট করে ভালো মতন সুন্দর মতন আপনারা আপলোড করতে পারেন। ঠিক আছে? জি তো ভাইয়া। আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে যে Google থেকে আমরা কপি করলেও আসলে এখান থেকে আমাদের কোনো ইয়ে হবে না। মানে কপিরাইট ক্লেইম আসবে না। ঠিক আছে? সো আমরা চাইলে Google এর থেকে যেকোনো ইমেজ নিয়ে সেটাকেও আমরা চাইলে আপলোড করে দিতে পারি। আচ্ছা। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আম কোনো একটা ফুড রেসিপি নিয়ে আমি পোস্ট করব এখন। ওকে, ডেলিশিয়াস চিকেন রেসিপি এটা লিখলাম। এখানে আমি কিছু ইমেজ পাচ্ছি। আমরা বিভিন্ন সুন্দর, সুন্দর ইমেজ পাচ্ছি। এখান থেকে আমরা যেকোনো একটা ইমেজ আমরা এখন নিয়ে নিব। ঠিক আছে? এই ইমেজটা একটু বড় করে দেখাই। এটা বড় করে দেখাইলে তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কিরকম ভাবে ইমেজটা বানাবেন। দেখেন এখানে হচ্ছে আমরা চাইলে এরকম ক্যানভাস ক্রিয়েট করে মানে ক্যানভা দিয়ে কিন্তু আমরা এইখানে একটা ছবি, মাঝখানে হচ্ছে একটা লেখার জায়গা রাখবো। অ্যান্ড সেখানে হচ্ছে আমরা আমাদের যে রেসিপিটা সেই রেসিপির টাইটেলটা আমরা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংক থাকবে। নিচে হচ্ছে আরো অ্যাডিশনাল ২ টা ছবি আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এরকম ভাবে আমি দিতে পারি। এটা একটা ওয়ে। আপনারা এরকম ভাবে বিভিন্ন যে মানুষগুলো আছে যারা এই ইমেজ শেয়ার করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তাদের ইমেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে ইমেজ দিলে সেটা অনেক বেশি ভালো হবে। ঠিক আছে? ধরেন আমি এই ইমেজটাই দিব, হ্যাঁ? অ্যান্ড এটা আমি সেভ করব এখন। অ্যান্ড এটার একটা লিংক আছে। আমি এই লিংকটা আমি অন্য জায়গাতে ওপেন করব। আচ্ছা, এখানে ইমেজটা পাচ্ছি। ইমেজটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এটা আবার WEBP ফরম্যাটে সেভ হইছে।
WEBP ফরম্যাটেই সেভ হবে। ওকে, সমস্যা নাই। WEBP ফরম্যাট থেকে আমি জেপিজি তে কনভার্ট করে নিব ইমেজটাকে। ওকে, সো এটা হচ্ছে আমার সেই ইমেজটা। এটাকে আমি কনভার্ট টু জেপিজি তে ক্লিক করলাম। এখানে আমি আমার ইমেজটা জেপিজি তে পেয়ে যাচ্ছি। এটাকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমি এই ছবিটাকে আমার প্রোফাইলে শেয়ার করব। তো ক্রিয়েটে ক্লিক করলাম, সিলেক্ট ফ্রম কম্পিউটারস, অ্যান্ড এইখানে হচ্ছে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি আপলোড করলাম। তো আপলোড করার পরে দেখেন ফুল ইমেজটা আসে নাই। ফুল ইমেজটা যদি আনতে চান তাহলে হচ্ছে এই বাটনে ক্লিক করে অরিজিনালটায় ক্লিক করবেন, তাহলে ফুল ইমেজটা চলে আসবে। আচ্ছা, ফুল ইমেজটা আসলো, দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে কিছু ফিল্টার আছে, আপনি চাইলে ফিল্টার অপশনগুলো ব্যবহার করতে পারেন। যদি এগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ব্যবহার করবেন। ঠিক আছে? অরিজিনালটাই ভাল লাগতেছে। আমি অরিজিনালটা রাখলাম, দেন নেক্সটে গেলাম। এখন হচ্ছে এখানে আমার একটা ক্যাপশন দেয়া লাগবে। সো ক্যাপশনের জন্যই মূলত আমি এই ওয়েবসাইটটাতে ঢুকছি। এখানে হচ্ছে আমার যে পোস্টটা, সেই পোস্টের একটা নাম আছে। সেই নামটা আমি এখানে কপি করে দিলাম। অ্যান্ড এখানে কিছু ডেসক্রিপশনও থাকতে পারে। এটাও আমি ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিলাম। এখন এখানে আমাকে যেটা করতে হবে, দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা একেবারে নতুন। তো যেন নতুন অবস্থাতেও আমার কিছু ট্রাফিক আমি এখানে আনতে পারি, আহ, সেই জন্য আমাকে এখানে কিছু এক্সট্রা কিছু কিওয়ার্ড টাইপের জিনিস আমাকে অ্যাড করতে হবে, যে জিনিসগুলো হচ্ছে ইনস্টাগ্রামে মানুষ সার্চ করে। তো মূলত এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে হবে, দিতে হবে। তো হ্যাশট্যাগ জেনারেটরের জন্য আমরা অল হ্যাশট্যাগ জেনারেটর নামে একটা সাইট আছে, allhashtag.com, এখানে যেতে পারি, অথবা আমরা ইনফ্ল্যাক্ট নামে একটা সাইট আছে, ইনফ্ল্যাক্ট হ্যাশট্যাগ লিখেও আপনারা সার্চ করতে পারেন। এখানে দেখেন ইনফ্ল্যাক্টের একটা সাইট পাবেন, এখান থেকেও আপনারা হ্যাশট্যাগ জেনারেট করে নিতে পারেন। যে কোনো টপিকের উপরে আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ করে নিতে পারবেন। ধরেন আমি হচ্ছে গার্লিক বাটার চিকেন নিয়ে কাজ করতেছি, তাই না? সো আমি এখানে গার্লিক বাটার চিকেনটা আমি inflect.com এ লিখলাম, জেনারেটে ক্লিক করলাম। এখানে আমি এখন কিছু হ্যাশট্যাগ দেখতে পাবো। দেখেন এখানে বেশ কিছু হ্যাশট্যাগ এখানে দেয়া আছে। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া ওই লিঙ্কটা একটু যদি কপি করে চ্যাট বক্সে দিতেন তাহলে আমরা সেভ করে রাখতাম। আরে, এই জিনিস তো দেখাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ভাই ক্লাস শেষ হলে আমি সবাইকে লিংক দিয়ে দিব না গ্রুপে। ও ওকে মেহেদি ভাই, থ্যাংক এই ইউ না, সো মাচ। দিয়ে দিছি। ওকে, তো এইখানে হচ্ছে আমরা দেখেন এখান থেকে হ্যাশট্যাগ পাচ্ছি। এখানেও দেখেন এখানে কিওয়ার্ড দেওয়ার একটা জায়গা আছে। কিওয়ার্ড দিবেন, টপে দিবেন, জেনারেটে ক্লিক করলে এখানেও আপনারা কিছু হ্যাশট্যাগ আপনারা এরকম ভাবে দেখতে পাবেন আর কি নিচে আসলে। ঠিক আছে? তো আপাতত এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে কোন কোন হ্যাশট্যাগ গুলোতে কি পরিমাণ ইউজার আছে সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন চিকেনে হচ্ছে 32 মিলিয়ন, এরপর হচ্ছে বাটারে হচ্ছে 6.3 মিলিয়ন, গার্লিকে হচ্ছে 5.79, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে? তো আমি চিকেন, বাটার, গার্লিক এগুলো নিয়ে নিলাম। বাটারফ্লাই কিন্তু নিব না, এটা আবার অন্য জিনিস, এটা নিচ্ছি না। চিকেনস এটাও নিয়ে নিলাম। চিকেন রেসিপি এটা নিলাম। আচ্ছা, এখানে আর সময় নষ্ট না করি, অলরেডি আমি বেশ কিছু হ্যাশট্যাগ এখানে সিলেক্ট করলাম। সো আমি যেগুলো সিলেক্ট করব, এখানে আমরা 30টা পর্যন্ত হ্যাশট্যাগ আমরা সিলেক্ট করতে পারি, বাট আমরা 30টা হ্যাশট্যাগ আসলে আমরা দিব না। ঠিক আছে? 30টার পরিবর্তে আমরা যেহেতু নতুন, আমাদের প্রতিটা পোস্টে আমরা 5 থেকে 10টার মতন হ্যাশট্যাগই আমরা দিব। ঠিক আছে? বেশি হ্যাশট্যাগ দিয়ে আপনি যত বেশি পোস্ট করবেন, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ঠিক আছে?
নতুন অবস্থাতে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কাজ করতে হয়, কচ্ছপের গতিতে কাজ করতে হবে। যখন আপনার প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো করবে অ্যান্ড হচ্ছে মোটামুটি ভালো পজিশনে যাইতে থাকবে, ধরেন 3 মাস 4 মাস কাজ করছেন, তখন হচ্ছে আপনি র্যাপিড মানে খরগোশের গতিতে কাজ করেন, সমস্যা নাই। ঠিক আছে? তখন আপনি চাইলে প্রতিটা পোস্টের মধ্যে 30টা হ্যাশট্যাগও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে স্পেসিংটা ঠিক করে আমরা হচ্ছে কপি করলাম। তো কপি করার পরে এখন হচ্ছে এখানে আমি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। ঠিক আছে? তো হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আবার দেখেন ক্রিয়েটেড বাই ইনফ্ল্যাক্ট আছে, এটা আমি কেটে দিব, এটা রাখবো না। এটা তো আমার দরকার নাই দেখানো মানুষকে যে আমি কোথা থেকে হ্যাশট্যাগ জেনারেট করছি। তো এগুলো আমি দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করে দিব। ভাইয়া শেয়ার বাটনে ক্লিক করে দিলাম। জি ভাইয়া বলেন। ফেসবুক তারপর টুইটার এগুলো তো আমরা তো হ্যাশট্যাগ ইউজ করতে পারি তাই না? করতে পারেন, তবে ইনস্টাগ্রামে যেরকম কাজ করবে সেটা ফেসবুকে আসলে ওরকম করবে না কাজ। ঠিক আছে? তো দেখেন আমি একটা পোস্ট করলাম এন্ড পোস্টের ভেতরে হ্যাশট্যাগ গুলো কেন দিলাম, এটা কি আপনাদের মাথায় কখনো আসছে? কেন দিলাম বা এগুলো দিলে আসলে মানুষ যে আমাকে খুঁজে পাবে এই কথার সত্যতা কি? জানি না ভাইয়া। হুম, জানেন না, জিজ্ঞেস তো করতে হবে। জি, আচ্ছা, দেখেন এখানে আমরা যে হ্যাশট্যাগ গুলো দিলাম এগুলো আসলে এক ধরনের কিওয়ার্ডের মতন কাজ করে। বা ইনস্টাগ্রামে অনেকে হচ্ছে এই হ্যাশট্যাগ এর পেজ গুলো সার্চ করে। ঠিক আছে? ইনস্টাগ্রামে কিন্তু আমরা যখন সার্চ করি, দেখেন এখানে সার্চ বাটন আছে, এখানে গিয়ে ধরেন আমি চিকেন লিখে সার্চ করতেছি, হ্যাঁ? ধরেন আমি চিকেনের কিছু দেখতে চাচ্ছি। তো দেখেন এখানে হ্যাশট্যাগ চিকেন আছে। ঠিক আছে? এরকম প্রতিটা টপিকের উপরে আমরা কিছু হ্যাশট্যাগ পাই। ওকে? তো দেখেন এখানে হ্যাশট্যাগ এর যে ইয়েটা আছে, এটা হচ্ছে হ্যাশট্যাগ এর পেজ। ঠিক আছে? এই হ্যাশট্যাগ এর পেজ, এই হ্যাশট্যাগ গুলোকেও কিন্তু অনেক মানুষ ফলো করে। ঠিক আছে? তো যারা এই হ্যাশট্যাগ গুলোকে ফলো করে রাখছে, তারা কিন্তু এই হ্যাশট্যাগ এর পেজে গেলে, আমি যেহেতু আমার পোস্টে এই হ্যাশট্যাগ চিকেন এটা আমি ব্যবহার করছি, সো দেখেন এখানে কিন্তু আমার এই চিকেন নামক যে হ্যাশট্যাগ এর কারণে আমার পোস্টটা কিন্তু এই পেজে চলে আসছে। দেখেন এইটা আমার প্রোফাইল এন্ড এই প্রোফাইলের এই পোস্টটা দেখা যাচ্ছে। দেখেন এই যে হ্যাশট্যাগ চিকেন আমি ব্যবহার করছি, তাই না? জি ভাইয়া। এন্ড এরপরে দেখি বাটার, এটাও তো একটা হ্যাশট্যাগ। আমরা এখানে যাই, গেলাম এখানে। এবার দেখি এখানে আমার হ্যাশট্যাগ এর কারণে আমার পোস্টটা আসছে কিনা। দেখেন এখানেও আসছে। ঠিক আছে? যেমন দেখেন এইখানে আমার এই পোস্টটা এটা হচ্ছে ১, ২, ৩ জনের পরে আসছে। ৩টা পোস্টের পরে আসছে। এখন কেন ৩টা পোস্টের পরে আসলো? কারণ আমি যখন দিছি, আমি দেওয়ার পরেই হচ্ছে এই লোকটা, তারপরে এই লোকটা, তারপরে এই লোকটা তারা পোস্ট করে ফেলছে। সো জি, এখানে জি। হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট সিস্টেম, লিফো সিস্টেম বলে এটাকে। মানে লাস্টে যেটা আসবে সেটা ফার্স্টে থাকবে এবং ফার্স্টে যেটা ছিল সেটা পরের পজিশনে যাবে। ঠিক আছে? এরকম করতে, করতে আমি একটা সময় নিচে চলেই যাব। এটাই স্বাভাবিক। তবে এখানে হচ্ছে আমি তো আর ডেইলি যে একটা পোস্ট করতে পারবো এরকম না। দিনে আমি ধরেন ২-৩ বার আমি ২-৩ টা পোস্ট করলাম। সো পোস্টের ক্ষেত্রে আমরা যদি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি তাহলে হচ্ছে এরকম হ্যাশট্যাগ এর পেজ গুলোতে আমার ইয়েটা চলে আসবে। অ্যান্ড আমি যত বেশি পোস্ট করব তত বেশি হ্যাশট্যাগে আমার পোস্ট গুলো থাকবে অ্যান্ড এই হ্যাশট্যাগ গুলোকে যারা ফলো করতেছে তারা কিন্তু আমাকে দেখতে পাবে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা। তো এটা হচ্ছে মূলত অর্গানিক মার্কেটিং এর একদম মানে যদি বলেন অথেন্টিক ট্রিক যেটা সেটা আমি দেখাইলাম। তবে এটার সাথে এটার পাশাপাশি আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে এটার অ্যাক্টিভিটি বুস্ট আপ এর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ হচ্ছে যে আমি যেই রিলেটেড পোস্ট করতেছি, সেই রিলেটেড পোস্ট আর যারা করতেছে তাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো এইখানে দেখেন এখানে কিছু মানুষের পোস্ট আমরা পাচ্ছি যারা হচ্ছে এই হ্যাশট্যাগ চিকেন নিয়ে কাজ করছে অ্যান্ড মোটামুটি বেশ ভালো রেসপন্স পাইছে। তাই না? যেমন এই পোস্টটা দেখেন যে করছে হেলথি ফুড অ্যাডিকশন নামে একটা প্রোফাইল থেকে এই পোস্টটা শেয়ার করা হয়েছে এন্ড সে ভালো একটা রেসপন্স পাইছে। ঠিক আছে? এখানে দেখেন ৯,৬৮৩ টা লাইক আছে। তো আমি এখন যে প্রোফাইলটা দেখব। তো এটা হচ্ছে প্রোফাইল। তো এখন এই প্রোফাইলটাকে আমি ফলো করে রাখবো। ঠিক আছে?
এরকম ভাবে আমি ধরেন 100 থেকে 200 প্রোফাইলকে আমি টার্গেট করব। তাদের প্রত্যেকের প্রোফাইলগুলোর যে লিঙ্কগুলো আছে এগুলো আমি কোনো একটা এক্সেল শিটে নিয়ে রাখবো এবং এক্সেল শিটে নিয়ে আমি সেভ করে রাখবো। ঠিক আছে? ধরেন আমরা কোনো একটা এক্সেল শিট নিলাম, এখানে হচ্ছে আমি প্রোফাইল লিঙ্কগুলো আমি সেভ করে রাখলাম। এরকম ভাবে আমি 100 পর্যন্ত বা 200 পর্যন্ত আমি লিঙ্ক কালেক্ট করলাম। লিঙ্ক কালেক্ট করার পরে প্রত্যেকদিন সকালবেলা এসে আপনি সবাইকে ফলো করেন। ঠিক আছে? দুপুরবেলা এসে আবার আনফলো করেন। যখন ফলো করতেছেন এখানে হচ্ছে পাশে লিখে রাখেন ফলো। যখন আনফলো করে রাখতেছেন তখন এখানে লেখেন আনফলো। ঠিক আছে? জাস্ট আপনি বোঝার জন্য যে কতগুলো প্রোফাইলকে আপনি ফলো করছেন, কতগুলোকে আনফলো করছেন। ঠিক আছে? এটা করলে যেটা হবে এটাকে বলি হচ্ছে ফলো আনফলো রুল। দেখেন যখন আপনি একে ফলো করছেন তখন এর ফলোয়ার লিস্টে আপনি থাকবেন। ঠিক আছে? যেমন দেখেন এই যে এর ফলোয়ার লিস্টে আমি আছি। আমার পরে কিন্তু আরো 4-5 জন একে ফলো করছে। ঠিক আছে? আমি একটু নিচের দিকে চলে গেছি না? নিচের দিকে গেছি তো। জি ভাইয়া। এখন আমি একে আবার আনফলো করব। আনফলো করলাম। আবার ফলো করলাম। এবার আমি একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখব যে আমি আবার উপরের দিকে চলে আসছি। দেখেন এই যে এরা আগে উপরে ছিল আমার, এদের উপরে আমি চলে আসছি। কিন্তু এতই বেশি এর ফলোয়ার এতই তাড়াতাড়ি গ্রো করতেছে যে আসলে মানে আমি নিচেই চলে যাচ্ছি। আচ্ছা এইটার কারণটা কি? এটা কেন আমরা করতেছি? আ নরমালি সবাই যেটা চিন্তা করে যে আমি বড় প্রোফাইলটা যেটা আছে, বড় প্রোফাইলে যারা ফলো করে রাখছে তারা নিশ্চয়ই ওর কাজগুলোকে পছন্দ করতেছে। সো এদেরকে আমরা ফলো করে রাখি। তো নরমালি একজন মার্কেটার বলেন বা একজন জনতা বলেন সে কিন্তু এসে এই মানুষগুলোকে ফলো করবে। ফলো করা শুরু করবে। সো আমি কি করব? আমি যদি এই প্রোফাইলের ফলোয়ার গুলোকে ফলো করতে চাই তাহলে হচ্ছে আমি ১ম ৫ টা বা ১০ টা মানুষকে ফলো করব। দ্যাট মিনস ৫-১০ টা পারসন পর্যন্ত যাদের প্রোফাইল আছে তাদেরকেই কিন্তু আমি ফলো করতেছি। অ্যান্ড এটা র‍্যান্ডমলি সবাই কিন্তু এটাই করতেছে। ঠিক আছে? বাট আমি কি করলাম? আমি হচ্ছে এই মানুষগুলোকে মানে এই যে ফলোয়ারে যারা আছে তাদেরকে ফলো করতেছি না। আমি হচ্ছে মূলত এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আমরা ফলো করতেছি। এই প্রোফাইলটাকে ফলো করার কারণে আমি কি পাচ্ছি? আমি এদের ফলোয়ার লিস্টে আসতেছি এবং যারা জনতা তারা কিন্তু আমাকে ফলো করতেছে। ঠিক আছে? অ্যান্ড তারা যখন আমাকে ফলো করলো, আস্তে, আস্তে এইখানে তো আমি ফলোয়ার লিস্টের নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে আমি কি করব? আবার আনফলো করব, আবার ফলো করব। তাহলে আবার উপরে চলে আসবো। ঠিক আছে? আমাকে টার্গেটে রাখতে হবে যে ১ম ১০ জন বা ২০ জনের ভেতরে যেন আমি থাকি। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো দিনে ধরেন আপনি ২ বার ৩ বার করে একটা মানুষকে ফলো করতেছেন। আবার কিছুক্ষণ পরে এসে আনফলো করতেছেন, তারপরে আবার ফলো করতেছেন। তাহলে কি ভাইয়া হবে? আমরা এই ট্রিকটা তো টুইটারেও দিতে পারি ভাইয়া। এইটা Twitter, Instagram, Pinterest এই সবগুলো প্ল্যাটফর্মের জন্য একই। জি ভাইয়া। ঠিক আছে? আমি একটাই দেখাইলাম, বাকিগুলোতে আমি আর দেখাবো না। বাকিগুলোতে আমি বলব যে ফলো আনফলো রুলটা ব্যবহার করেন। এখানে দেখেন এখানে একজন লাইক করছে। কেউ একজন করছে আরকি। দেখেন, এটা কিন্তু আমাদের কোনো স্টুডেন্ট করে নাই। এটা অন্য কেউ করছে। অ্যান্ড সে হচ্ছে আমার এই ছবি দেখে তার ভালো লাগছে দেখেই করছে। ওকে? সো এভাবে করে আপনিও করতে পারবেন কাজ। অ্যান্ড ১ টা ২ টা পোস্ট করে কিন্তু আসলে এই রেসপন্স কেমন হবে এটা বোঝার কোনো উপায় নাই। আপনাদের একটা প্রোফাইল অপটিমাইজ করার জন্য বা বেটার পারফরম্যান্স পাওয়ার জন্য মিনিমাম ৪০ থেকে ৫০ টা পোস্ট আপনার প্রোফাইলে থাকতে হবে। ঠিক আছে? এবং এটা রেগুলারিটি মেইনটেইন করে রাখতে হবে। ধরেন আপনি একদিনে এসেই ৪০-৫০ টা পোস্ট দিতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আপনি ধরেন ডেইলি ৩ টা থেকে ৫ টা পোস্ট করতেছেন এবং এরকম করে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনি পোস্ট করতেছেন। ঠিক আছে? তখন দেখবেন যে একটা সময় যখন আপনার ৪০-৫০ টা পোস্ট হওয়া শুরু করবে তখন দেখবেন ফলোয়ার খুব তাড়াতাড়ি বাড়া শুরু হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, Instagram অ্যাকাউন্ট যখন অনেক বেশি ফলোয়ার চলে আসে, ধরেন আ ৫০ লাখ বা তারও বেশি ফলোয়ার যদি চলে আসে, আপনার মোটামুটি ১০,০০০ এর বেশি ফলোয়ার আসলেই হচ্ছে আপনি মাইক্রো ইনফ্লুয়েন্সার হবেন
1 লাখের উপরে যখন আপনার ফলোয়ার আসা শুরু হবে, মানে ফলোয়ার আসছে, দেন হচ্ছে আপনি একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছেন। তখন কিন্তু আপনাকে অনেকেই দেখবেন যে আপনাকে মেসেজ করবে। এখানে দেখেন একটা মেসেজের অপশন আছে। মেসেজে আপনাকে তারা রিচ করার ট্রাই করবে যে আমার কোনো একটা প্রোডাক্ট আছে, আপনি আপনার এই প্রোফাইলে আমার প্রোডাক্টের কোনো পোস্ট শেয়ার করতে পারবেন কিনা, বা করলে আপনি কত টাকা চার্জ করবেন। এরকম কিন্তু অনেকে অফার দিবে। ঠিক আছে? সো এইটাও একটা ভালো একটা আছে, মানে স্পন্সরশিপের ব্যবসার একটা ভালো সুযোগ আছে এখানে। সো যদি আপনি বেশ কিছু নিশের উপরে আপনার যদি ভালো, ভালো কিছু অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ওখান থেকেও দেখা যায় যে মান্থলি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা পসিবল হয়। বুঝতে ভাইয়া, পারছেন? জি ভাইয়া। ভাইয়া এই Facebook এর সাথে Instagram ওইটা যদি এড করা একটু দেখাই দিতেন যে এ হ্যাঁ, ফে এগুলোও দেখাবো, এগুলোও দেখাবো। তো দেখেন এখানে হচ্ছে আমরা একটা Instagram প্রোফাইল ক্রিয়েট করছি, তাই না? এখন এই Instagram প্রোফাইলে আমরা এতক্ষণ পর্যন্ত আসলে অর্গানিক প্রমোশনটা দেখলাম। এখন পেইড প্রমোশনটা দেখব। সো পেইড প্রমোশনের জন্য আসলে তেমন কিছু করা লাগে না। আচ্ছা, ১ম এ হচ্ছে আমি যে Instagram অ্যাকাউন্টটা তৈরি করছি, এটা আমার অবশ্যই, অবশ্যই কোনো একটা পেজ অবশ্যই থাকবে সেটার জন্য। Facebook পেজ, তাই না? জি ভাইয়া। তো সর্বপ্রথম সেই পেজটার ভেতরে ঢুকে আমাকে হচ্ছে ওই পেজটার সাথে হচ্ছে আমার Instagram অ্যাকাউন্টটাকে কানেক্ট করানো প্রয়োজন। ভাইয়া ওই ধরেন যে ফুড অপারেটর, এটা হচ্ছে আমার সেই পেজটা। ঠিক আছে? আমি ফুড অপারেটরের প্রোফাইলটা সিলেক্ট করব। ওকে। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমি প্রাইভেসি অ্যান্ড সেটিংস এ যাব। সেটিংস এ যাব। এখান থেকে আমরা লিঙ্কড অ্যাকাউন্টস এ যাব। এখানে আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করব। এই ইনস্টাগ্রামটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি একদম প্রথম থেকে দেখানোর জন্য। ওকে। তো ইনস্টাগ্রামে আসার পরে আমরা এরকম একটা অপশন পাবো। এখানে কানেক্ট অ্যাকাউন্টের অপশন পাবো। হ্যাঁ? কানেক্টে ক্লিক করলাম। অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজেস ইন ইনবক্স। ওকে, দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি আমার ইনস্টাগ্রামের যে আইডি পাসওয়ার্ডটা আছে এটা নিয়ে নিব। ইমেইল হচ্ছে এটা। এখন আমি এখানে লগইন করব। হ্যাঁ? ওকে, আমি এটা অ্যাকাউন্টটা কানেক্ট করলাম। ওকে, ইনস্টাগ্রাম কানেক্টেড, ডান। এখন দেখেন আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমার এই পেজের সাথে কানেক্টেড হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে বিজনেস ম্যানেজারের ভেতরে। আমরা চলে গেলাম বিজনেস ম্যানেজারে। অ্যান্ড বিজনেস ম্যানেজারে এসে এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব। অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে আমি যে ইনস্টাগ্রামের প্রোফাইলটা সিলেক্ট করেছিলাম সেটা আমি দেখব যে এখানে আছে কিনা। দেখেন এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইনস্টাগ্রামে ওই অ্যাকাউন্টটা এখানে আছে। ঠিক আছে? সো পেজে এই পেজটাও আছে। এখন আমি চাইলে, যখন আমি এই পেজের জন্য কোনো একটা অ্যাড রান করতেছি, তখন আমি চাইলে ইনস্টাগ্রামের প্রোফাইলের জন্য অ্যাড রান করতে পারবো। তো আমি এখন অ্যাড অ্যাকাউন্টে চলে যাব ডিরেক্টলি। তো আমি যেকোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব এখান থেকে। হুম? এখন ধরেন আমরা যেকোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে আমরা চাইলে ইনস্টাগ্রামের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। আমরা এখানে নাম দিয়ে দিব। নাম দেওয়ার পরে বাদবাকি অপশনগুলো তো সব সেমই আছে। এগুলো তো দেখছেনই। এখানে আমরা আমাদের পেজটা সিলেক্ট করে দিব। এই দেখেন আমাদের পেজটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের ডেইলি বাজেটটা দিয়ে দিব। ডেট এন্ড টাইম দিয়ে দিব। ডেট এন্ড টাইম দিয়ে দিলাম।
এখানে আমরা অডিয়েন্স দিয়ে দিব। প্লেসমেন্টের জায়গাতে আমরা যদি শুধুমাত্র মানে ইনস্টাগ্রামের জন্য কাজ করতে চাই তাহলে হচ্ছে বাকিগুলো তুলে দিব, জাস্ট হচ্ছে ইনস্টাগ্রামটা রাখবো। ঠিক আছে? আর যদি আমি হাইব্রিড করতে চাই তাহলে হচ্ছে আমি এই প্ল্যাটফর্ম গুলো দিয়ে দিলাম। তাহলে হচ্ছে হাইব্রিড মানে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, মানে যেই প্ল্যাটফর্ম গুলো আপনি সিলেক্ট করবেন সেই প্ল্যাটফর্ম গুলোতে অ্যাড রান হবে। ঠিক আছে? তো এখন আমাদের এই অ্যাডটা কিন্তু ইনস্টাগ্রামে রান হবে। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এটা আমরা সিলেক্ট করলাম। এখানে আমরা চাইলে ক্রিয়েট অ্যাডও করতে পারি বা এক্সিস্টিং পোস্ট নিয়েও কাজ করতে পারি। এক্সিস্টিং পোস্টে গেলাম এন্ড হচ্ছে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। এখানে দেখেন ইনস্টাগ্রামের পোস্টটা চলে আসছে। এটা দিলাম এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এটা দেখা যাবে। এটা আমার সেই পোস্টটা এন্ড এটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? আমি যদি ইনস্টাগ্রাম ফিডে কেমন দেখাবে অ্যাডটা সেটা দেখতে চাই, দেখেন এরকম ভাবে দেখাবে। ঠিক আছে? এটাকে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে এখন অ্যাডটা।